আমি দীপু। অফিস ছুটির জন্য প্রতিদিন এই বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমের সময় কাটাতে হয়। আর শহরের এই দূষিত আবহাওয়া, সাথে গাড়ি ঘোড়ার একঘেয়ে হর্নের শব্দে জীবন যেন অতিষ্ঠ হয়ে উঠেছে। একবার করে তো মনে হয় সব ছেড়ে দূরে কোথাও চলে যায়। তা চল না প্রতাপপুর গ্রামে, বলে উঠল পাশের ফ্ল্যাটেরই আমারই বন্ধু অপূর্ব। নিরিবিলি মাঠের মাঝে একটা বাড়ি আছে, কয়েকটা দিন সেখানেই কাটিয়ে আসি। ওখানকার হাওয়া বাতাসও বেশ স্বাস্থ্যকর। এখানকার মতো সারাদিন কান ফাটানো হর্ন বাজে না। সকাল শুরু হয় পাখিদের মিষ্টি গানে, দেখিস তোর মন ও শরীর একেবারে চাঙ্গা হয়ে যাবে। অপূর্বর কথায় জায়গাটা দেখার বেশ লোভ হলো, কিন্তু এরকম একটা বাড়ির কথা তুই কি করে জানলি? আরে প্রতাপপুরের পাশের গ্রাম রামপুর তো আমার দেশের বাড়ি। আমি তো 22 বছর বয়সেই বাবার কাজের সূত্রে এ শহরে এসে গেছি। আর ওখানে তেমন কোনো আত্মীয়ও থাকে না, তাই আমাদেরও আর যাওয়াও হয় না। এই তুই যদি এখন যাস তাহলে গ্রামের বাড়িঘর কেমন অবস্থা আছে তা দেখার সুযোগ হয় আর কি। ও, এবার বুঝলাম প্রতাপপুর কেন এত ভালো জায়গা। আসলে বাবা অনেকদিন ধরেই বলছে, কিন্তু একা একা কি যেতে ভালো লাগে বল। চ না চ, রামপুরে এক রাত কাটিয়েই পরদিন প্রতাপপুরে যাব। আচ্ছা ঠিক আছে, তা কখন বেরোবি বল? কাল বিকেলে 4:20 ট্রেন আছে। পরদিন অপূর্বর কথা মতো স্টেশনে পৌঁছালাম। টিকিট করে স্টেশনে বসে গল্প করতে করতে 4:20 ট্রেন আমাদের সামনে এসে থামল। এই দীপু, চল চল, ট্রেন এসে গেছে। আমরা ট্রেনে উঠে রামপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। নিজের গতিতে ছুটতে ছুটতে যখন ট্রেন আমাদের নামবার স্টেশনে এসে থামলো, তখন চারিদিক অন্ধকার নেমে এসেছে। হাত ঘুরিয়ে দেখলাম ঘড়িতে 9টা। গ্রামের 9টার রাত মানে অনেক রাত। সেখানে কারোর দেখা নেই, শুধু দূরে কিছু শিয়াল কুকুরের ডাক কানে আসছিল। এ কি রে, এখানে তো দুটো রাস্তা, কোনটা দিয়ে যাব? আমিও তো ঠিক বুঝতে পারছি না রে। অনেক দিন পর এখানে এলাম, আশপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞাসা করব। এমন সময় চোখে পড়ল এক প্রকাণ্ড নাম না জানা গাছের নিচে ঝোপের আড়ালে বোর্ডে লেখা রামপুর গ্রাম, নিচে বাঁদিকে যাবার নির্দেশ। আমরা আর দেরি না করে সেই রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। মিনিট সাতেক মেঠো পথ ধরে হাঁটার পর পৌঁছালাম বহু পুরনো চ্যাটার্জি ভবনের সামনে। অপূর্ব চ্যাটার্জির গ্রামের রাস্তা খুঁজে পেতে অসুবিধা হলেও নিজের বাড়ির রাস্তা ভুলে যায়নি। বাড়িটি বহু পুরনো হলেও এককালীন যে বেশ আভিজাত্য ছিল তা এখনও বোঝা যায়। বিশাল লোহার দরজা ঠেলা দিতেই বিকট শব্দের সাথে কিছু বাদুড় মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। মোবাইল বের করে ফ্ল্যাশ জ্বালতে দেখি মেঝেতে প্রায় 1 ইঞ্চির মতো ধুলোবালির স্তর জমেছে। বুঝতেই পারা যাচ্ছে বহু বছর এ বাড়িতে কোনো মানুষের পা পড়েনি। আমরা মোটামুটি একটু পরিষ্কার ঘর দেখে ক্লান্তির চোটে একটা তক্তপোষের উপর চাদর বিছিয়ে উঠে বসলাম। আসতে এত দেরি হবে জানলে আগেই হোটেল থেকে খাবার কিনে নিতাম। এখানে স্টেশন থেকে আসার পথে একটাও তো খোলা দোকানের দেখা মিলল না। আজ রাতটা কি তাহলে না খেয়ে কাটাতে হবে নাকি? আরে দাঁড়া দাঁড়া, আমার ব্যাগে কিছু পাউরুটি আছে। অপূর্ব পাউরুটির উপর শেষ কামড়টা দিয়ে একটা বিদকুটে ঢেকুর তুলে বলল, এবার আমার খুব ঘুম পেয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি অপূর্ব নেই। কিরে, কেমন ঘুম হলো? হ্যাঁ ভালোই, কিন্তু তুই এত সকালে কোথায় গিয়েছিলি? তোকে তো আগেই বলেছিলাম ঘরদোরগুলো দেখতে হবে না, তাই একটু আশপাশ থেকে ঘুরে এলাম। তারপর তো আবার প্রতাপপুরেও বেরোতে হবে নাকি? নে এবার জলদি করে ওঠ। আমরা মুখে চোখে জল নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের এক চায়ের দোকানে চা জলখাবার খেয়ে মেঠো পথ ধরলাম। মিনিট 20 হাঁটার পর চোখে পড়ল ভগ্নপ্রায় একটি দুতলা বাড়ি। দেওয়ালগুলির রং চটে
কিছু কিছু জায়গায় পুরু শ্যাওলার পরতে জমেছে। দরজায় কোনো তালা নেই। বাড়িতে ঢুকতে ঢুকতে অপূর্বকে জিজ্ঞাসা করলাম, এমন সুবিশাল একটি বাড়ি এই জনমানবহীন মাঠের মাঝে কী উদ্দেশ্যে বানিয়েছিলেন বাড়ির মালিক? আমি তখন খুব ছোট, বাবা কাকাদের মুখে শোনা এই বাড়ির মালিক ছিলেন এক ব্যবসায়ী। নামটা যে কি সেটা ঠিক মনে নেই, তবে স্ত্রীর নাম ছিল অলোকা। ব্যবসায়ী সেরকম লাভ করতে পারতো না, তাই সংসার চালাতে তাকে বেশ বেগ পেতে হতো। আর সেই জন্যই গ্রামে গ্রামে চুরি করা শুরু করলো। এই গ্রামেও বহু বড় বড় বাড়িতে চুরি করেছিল, ফলে বেশ ধন সম্পত্তিও করেছিল প্রচুর। কিন্তু পাপের ফল পেতে একদিন গ্রামের লোকের কাছে ধরা পড়ে যায়। তারপর শাস্তি স্বরূপ তাকে এক ঘরে করে দেয়। এক ঘরে মানে জানিস তো, তখনকার দিনে কেউ দোষ করলে তাকে গ্রাম থেকে সরে এসে একা ঘর করে থাকতে হতো। ব্যবসায়ীর টাকার অভাব ছিল না, আগেই তো বলেছি। চুরি করে ধন সম্পত্তি করেছিল ভালোই, তাই দিয়ে বাড়িখানা করেছিল এখানে। কিন্তু তারা বা তাদের বংশধর এখন কোথায়? এখানে থাকে না? ওই কথাই আছে না, পাপ ছাড়ে না বাপ কেউ। তেমনই অবস্থা হয়েছিল ব্যবসায়ী। হাটে বাজারে গেলে চোর বলে সবাই অপমান করত। সবাই সত্যিটা যে কি সেটা ঠিক জানে না, তবে আন্দাজ সে লজ্জাতি তারা বোধহয় এই গ্রাম ছেড়েছে। কারণ ব্যবসায়ী ও তার স্ত্রীকে আর কেউ কখনো দেখেনি, তাদের ছেলেও ছিল না, আর আত্মীয় স্বজনরা চোর বলে সেরকম কেউ সম্পর্কও রাখেনি। তাই এ বাড়িখান এখানে একাই এইভাবে দিন কাটাচ্ছে। সারাটা দিন ভালোই কাটলো। সত্যি অপূর্ব খুব একটা ভুল বলেনি। জায়গাটা বেশ সুন্দর। মাথার ওপর খোলা নীল আকাশ, চোখের সামনে ধুধু প্রান্তর, তার সাথে হাতে গরম কফির কাপ নিয়ে দূরে গাছের ফাঁকে সূর্য ডোবা দেখতে দেখতে সবুজ প্রকৃতির রূপ উপভোগ করছিলাম। মিনিট 15 পর সূর্য যখন সম্পূর্ণ অস্ত গেল, তখন চারিদিক কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। কি রে, একা একা দাঁড়িয়ে আছিস? চল এবার ঘরে যাই। 9:30 নাগাদ খাবার খেয়ে বিছানায় নিলাম। দেখলাম অপূর্ব একটু পরে নাক ডাকতে শুরু করেছে। আমার কফি খাবার জন্য বোধহয় ঘুমিয়ে আসছে না। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর কখন যে ঘুমিয়েছিলাম জানি না। ঘুমটা ভাঙল পাশের রুমের এক চেয়ার টানার শব্দে। বেশ কয়েকবার শব্দটা কানে এলো, যেন কেউ একটা কাঠের ভারী চেয়ার একটু একটু করে এ প্রান্ত থেকে ও প্রান্ত টেনে নিয়ে যাচ্ছে। দেখতে যাব কিনা ভাবছি, কিন্তু সেই মুহূর্তেই সব স্তব্ধ। কিছুক্ষণ পর চমকে উঠলাম এক বিকট চেয়ার পড়ার শব্দে। অপূর্বকে ডাকবো কিনা ভাবছি, কিন্তু দেখলাম তখনও সে অঘরে ঘুমোচ্ছে। তাই তাকে আর না ডেকে একাই মোবাইল হাতে নিয়ে উঠে পড়লাম। কিন্তু মোবাইলের টর্চ জ্বালতে গিয়ে দেখি সুইচ অফ। কারেন্টের অভাবে তো এই কদিন চার্জই দিতে পারিনি, তাই মোমবাতি জ্বেলে পাশের রুমের দিকে যাই। দরজার কাছে এসে দাঁড়াতেই একটু ভয় হলো। দেখলাম দরজাটা তো বাইরে থেকে তালা দেওয়া, তাহলে ভেতরে কে? ভয়টা যেন আরও একটুকু বাড়ল। আমি মনে একটু সাহস সঞ্চয় করে কয়েকবার ডাক দিলাম, কে কে আছো ভেতরে? কারোর উত্তর নেই। শুধু কানে আসছিল বাইরের একটানা বাতাসের শব্দ। মনে মনে ভাবলাম, ঘুমের মধ্যে হয়তো ভুল শুনেছি। এই ভেবে নিজের রুমেই চলে এলাম। বিছানায় পিঠ ঠেকাতেই যাব, এমন সময় শুরু হলো আর এক ভয়ানক শব্দ। কে যেন ওই পাশের ঘরেই গুঙাচ্ছে। আগেরটা না হয় ঘুমের মধ্যে ভুল শুনেছি, কিন্তু এবার তো ঘুম সম্পূর্ণ ভেঙেছে। আবার উঠে গিয়ে দেখি, কিন্তু দেখবই বা কী করে? বাইরে যে তালা দেওয়া, তালাটা ভেঙে ফেলবো কিনা ভাবছি, তখনই চোখ পড়ল ওই ঘরের একটি আধ খোলার জানালা। সেটা আর একটু ঠেলা দিয়ে উকি দিতেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন জমে কাঠ। সেই ঘরের ভেতরের সিলিংয়ের হুক থেকে ঝুলছে একটা দেহ। হঠাৎ বাইরের দমকা হয় মোমবাতিটি নিভে গেল,
আর সেই মুহূর্তেই পিঠে পড়লো একটা ঠান্ডা হাত। তখন এদিকে ঝুলন্ত দেহ কোথায় যেন উধাও হয়েছে। আমার বুঝতে বাকি রইল না, সে দেহ এখন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে আসা মাত্রই এবার কুয়ো থেকে চিৎকার ভেসে এলো। ভয়ে ভয়ে কুয়োর মধ্যে ঝুঁকে দেখলাম চাঁদের আলোয় ঝলমল করা দুটো শাখা পোড়া মহিলার হাত ছটপট করছে, সাথে প্রাণপণে বাঁচার আশায় চিৎকার। কিছুক্ষণ পর হাত দুটো নিস্তেজ হয়ে জলে তলিয়ে গেল। এবার জলের রঙও বদলাতে শুরু করলো, যেন লাল রক্তে রাঙা হয়ে উঠল। এসব আর আমার সহ্য হলো না। মাথার ভেতরটা কেমন যেন ঝিন ধরতে শুরু করেছে। চোখ খুললাম, কানে আসছে ভোরের পাখিদের ডাক আর শীতল স্নিগ্ধ বাতাস। কি রে দীপু, কি হয়েছে? কুয়োর পাশে এমন চিত হয়ে পড়েছিলি কেন? বুঝলাম ভয়ে সেখানে জ্ঞান হারিয়েছিলাম। আর এও বুঝলাম এ বাড়ির ব্যবসায়ী ও তার স্ত্রী অলকা এই গ্রাম ছাড়েনি, এমনকি এ ঘরও ছাড়েনি। আজও তারা এখানে আছে, তবে সশরীরে নয়। তাই সেদিনই এ বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় সেই রুমের দরজায় চোখ যেতেই দেখি এখন আর তালা নেই। আলতো করে ঠেলা দিতেই বুঝলাম দরজা ভেতর থেকে বন্ধ। কেউ যেন ভেতর থেকে খিল দিয়েছে। তারপর জানালায় উকি দিতেই দেখি এখনো মেঝেতে পড়ে আছে একটা ঘুণ ধরা কাঠের চেয়ার, আর সিলিং থেকে ঝুলছে একটা বহু পুরনো আধ কাটা দড়ি।